গাজা যুদ্ধ বন্ধে ২০ দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সম্মত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসকেও তা মেনে নেওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট। সোমবার ওভাল অফিসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ট্রাম্প সতর্ক করেন, হামাস প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাদের ধ্বংসের জন্য ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেবেন তিনি। প্রস্তাবিত ২০ দফার মধ্যে রয়েছে গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, ৭২ ঘণ্টার মধ্যে জিম্মি মুক্তি এবং বিনিময়ে প্যালেস্টাইনের বন্দীদের মুক্তি। এছাড়া হামাসের নিরস্ত্রীকরণ ও গাজায় অস্থায়ী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে ট্রাম্পের পরিকল্পনায়, যার কার্যক্রম তদারকি করবে ট্রাম্পের নেতৃত্বে বোর্ড অব পিস। গাজায় যুদ্ধ বন্ধের জন্য প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকের পর সংবাদ সম্মেলনে ট্রাম্প দিনটিকে শান্তির জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে আখ্যায়িত করেন। So today is a historic day for peace, and Prime Minister Netanyahu and I have just concluded an important meeting on many vital issues, including Iran. গাজায় যুদ্ধের অবসানে তার এই পরিকল্পনায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবিশ্বাস্য সমর্থন পাওয়ার দাবি করে প্রস্তাবে সম্মত হওয়ায় নেতানিয়াহুকে ধন্যবাদ জানান তিনি। I also want to thank Prime Minister Netanyahu for agreeing to the plan and for trusting that if we work together we can bring an end to the death and destruction that we've seen for so many years, decades, even centuries. ট্রাম্প বলেন, হামাস এই প্রস্তাব মেনে নিয়ে জিম্মিদের মুক্তি দিলে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে যুদ্ধ শেষ হবে। If accepted by Hamas, this proposal calls for the release of all remaining hostages immediately, but in no case more than 72 hours. প্রস্তাবের উল্লেখযোগ্য কয়েকটি শর্তের কথা তুলে ধরেন তিনি, যার মধ্যে গাজাকে নিরস্ত্রীকরণ একটি। জানান, এ বিষয়ে আরব ও মুসলিম দেশগুলো লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছে। To demilitarize Gaza, and that's quickly. Decommission the military capabilities of Hamas and all other terror organizations. Do that immediately. প্রেসিডেন্ট আরো জানান, তার শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য বোর্ড অব পিস নামে একটি আন্তর্জাতিক তদারকি সংস্থা গঠন করা হবে। নেতারা তাকে এটির নেতৃত্ব দেওয়ার অনুরোধ করেছেন বলেও দাবি করেন তিনি। The leaders of the Arab world and Israel and everybody involved asked me to do this, so it would be headed by a gentleman known as President Donald J. Trump of the United States. That's what I want, is some extra work to do, but it's so important that I'm willing to do it. পাশাপাশি প্রস্তাবটি প্রত্যাখ্যান করলে হামাসকে কঠিন পরিণতিরও হুঁশিয়ারি দেন ট্রাম্প। Hamas rejects the deal, which is always possible. They're the only one left. Everyone else has accepted it. But I have a feeling that we're going to have a positive answer. But if not, as you know, Bibi, you'd have our full backing to do what you... ট্রাম্পের পরিকল্পনায় পূর্ণ সমর্থন জানিয়ে এটিকে মধ্যপ্রাচ্যে শান্তি এগিয়ে নেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন নেতানিয়াহু। I support your plan to end the war in Gaza, which achieves our war aims. It will bring back to Israel all our hostages. তিনি জানান, এই পরিকল্পনা তার সরকারের যুদ্ধ পরবর্তী নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। Everybody asks, what is your plan for the day after Hamas? Here's our plan. Pass it in the cabinet. নেতানিয়াহু বলেন, গাজাকে অস্ত্রমুক্ত করার পর হামাস বা প্যালেস্টিনিয়ান অথরিটি এর শাসন কাজ পরিচালনা করতে পারবে না, এটাই শেষ কথা। Now, if this international body succeeds, we will have permanently ended the war. এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফা প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করে হোয়াইট হাউস, যাতে বলা হয় গাজা একটি অস্থায়ী অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থার অধীনে পরিচালিত হবে, যা একটি টেকনোক্রেটিক ও অরাজনৈতিক প্যালেস্টিনিয়ান কমিটির মাধ্যমে গঠিত হবে, যার তত্ত্বাবধান ও নজরদারি করবে বোর্ড অব পিস। ট্রাম্পের নেতৃত্বে এই বোর্ডে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও থাকবেন। গাজা যুদ্ধের সমাপ্তিতে প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করার শামিল। সামাজিক মাধ্যমে এমন প্রতিক্রিয়া দিয়েছেন প্যালেস্টাইন ইসলামিক জিহাদ গ্রুপের প্রধান জিয়াদ আল নাখালা। তবে হামাস কর্মকর্তা মাহমুদ মারদাই আল জাজিরাকে বলেছেন, ট্রাম্পের পূর্ণাঙ্গ লিখিত পরিকল্পনা তারা এখনও হাতে পাননি। এদিকে মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ সাংবাদিকদের জানিয়েছেন, প্রেসিডেন্টের উদ্যোগে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ভীষণ আশাবাদী তিনি। ওদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলানি এক্স বার্তায় ট্রাম্পের শান্তি পরিকল্পনায় আশাবাদ জানিয়েছেন। সেই সাথে হামাসকে এটি মেনে নিয়ে জিম্মি মুক্তি দিতে আহ্বান জানিয়েছেন।
ওদিকে সৌদি আরব, কাতার, ইজিপ্ট, তুর্কি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ এক বিবৃতিতে প্রেসিডেন্টের শান্তি উদ্যোগের প্রশংসা করেছেন। চলতি সেপ্টেম্বর মধ্যপ্রাচ্যের জন্য বেশ ঘটনাবহুল। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ঠিক আগ দিয়ে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। এরপর অধিবেশনের ভাষণে স্বীকৃতি আসে ফ্রান্সের প্রেসিডেন্ট থেকে। Les échecs sur le terrain de la Russie qui, imaginez-le, en plus de 1000 jours. সব মিলিয়ে সংস্থাটির ১৯৩টি সদস্যের মাঝে প্রায় ১৫০-র বেশি দেশ নিপীড়িত ও নির্যাতিত প্যালেস্টাইনের মানুষের প্রতি সংহতি জানিয়েছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫টি সদস্যের মাঝে আমেরিকা ছাড়া সবার দ্ব্যর্থহীন সমর্থনও পেয়েছে তারা। কিন্তু বিষয়টিকে একেবারেই ভালো চোখে দেখছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সেই কথাই স্পষ্টভাবে জানিয়ে দিলেন ট্রাম্প। এদিন মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টায় ২০ দফা পরিকল্পনার ঘোষণা দিয়েছেন তিনি। এতে আপাত দৃষ্টিতে গাজাকে লাস ভেগাসের মতো বিলাসবহুল পর্যটন কেন্দ্র বানানোর পরিকল্পনা থেকে সরে এসেছেন প্রেসিডেন্ট। অবরুদ্ধ উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি, ৭২ ঘন্টার মধ্যে জিম্মি মুক্তি, বিনিময়ে প্যালেস্টিনিয়ান বন্দীদের মুক্তি, এছাড়া হামাসকে নিরস্ত্রীকরণ ও গাজায় অস্থায়ী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে নতুন এ পরিকল্পনায়। গোটা এ প্রক্রিয়ার তদারকির দায়িত্বে থাকবে ট্রাম্পের নেতৃত্বে বোর্ড অব পিস। কিন্তু গাজা যুদ্ধের সমাপ্তিতে প্রেসিডেন্টের ২০ দফা শান্তি পরিকল্পনা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করার শামিল বলে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন প্যালেস্টাইন ইসলামিক জিহাদ গ্রুপের প্রধান জিয়াদ আল নাখালা। তবে হামাস কর্মকর্তা মাহমুদ মারদাই আল জাজিরাকে বলেছেন, ট্রাম্পের পূর্ণাঙ্গ লিখিত পরিকল্পনা হাতে পেলেই এই বিষয়ে মন্তব্য করবে সশস্ত্র সংগঠনটি। এদিকে মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকপ সাংবাদিকদের জানিয়েছেন, প্রেসিডেন্টের উদ্যোগে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ভীষণ আশাবাদী তিনি। হোয়াইট হাউসের বাইরে এদিন বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন তিনি। ওদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি এক্স বার্তায় ট্রাম্পের শান্তি পরিকল্পনায় আশাবাদ জানিয়েছেন। সেই সাথে হামাসকে এটি মেনে নিয়ে জিম্মি মুক্তি দিতে আহ্বানও জানিয়েছেন। এছাড়া সৌদি আরব, কাতার, ইজিপ্ট, তুর্কি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ এক বিবৃতিতে প্রেসিডেন্টের শান্তি উদ্যোগের প্রশংসা করেছেন। তারা বলছেন এতে উচ্ছেদের শিকার হবেন না প্যালেস্টিনিয়ানরা। এছাড়া ওয়েস্ট ব্যাংকেও ইসরায়েলি দখলদারিত্ব সম্প্রসারণে ট্রাম্পের বিরোধিতাকে সাধুবাদ জানিয়েছেন তারা। অন্যদিকে প্রেসিডেন্টের বোর্ড অব পিসের অন্যতম সদস্য সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এক বিবৃতিতে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ২০ দফাকে সাহসী উদ্যোগ বলে অভিহিত করেছেন। ওদিকে ডেমোক্রেটিক সেনেটর জন ফ্যাটারম্যান নতুন এই শান্তি পরিকল্পনাকে গাজার মানুষের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন। বিশেষ করে হামাস এর চেয়ে ভালো প্রস্তাব আর পাবে না বলেই মনে করেন তিনি। এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা ট্রাম্পের শান্তি পরিকল্পনার রোডম্যাপে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ বলছেন নেতানিয়াহু যুদ্ধকে পুঁজি করেই আবারও নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখছেন, কিন্তু সংশ্লিষ্ট প্রতিটি পক্ষকে এই বিষয়ে রাজি করানো সহজ হবে না। The conflict in Gaza and prevents further civilian casualties is a positive development. I think that it is a win for everybody. আবার কোন বিশেষজ্ঞের মতে যুদ্ধের সমাপ্তি ঘটানোই মূল লক্ষ্য হওয়া উচিত। এর ফলে সেখানকার মানুষের ভোগান্তি দূর হবে, আর এতে ট্রাম্পের পাশাপাশি ব্লেয়ার থাকায় তারা আরো বেশি আশান্বিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেনেট ও হাউসের দুই শীর্ষ ডেমোক্রেটিক নেতার বৈঠকে সরকার সচল রাখার বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। হোয়াইট হাউসে বৈঠক থেকে বেরিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, দেশ অচলাবস্থার দিকে এগিয়ে যাচ্ছে, এর জন্য ডেমোক্রেটরা দায়ী বলে দাবি করেন তিনি। স্পিকার মাইক জনসন জানান, ডেমোক্রেটদের পাল্টা অর্থায়ন প্রস্তাবে অবৈধ অভিবাসীদের জন্য সুবিধা ফেরত দেওয়া সহ $1.5 ট্রিলিয়ন নতুন ব্যয় রাখা হয়েছে। এটা গ্রহণযোগ্য না বলেও মনে করেন তিনি।
সিনেট মেজরিটি লিডার জনথন অভিযোগ করেন, ডেমোক্রেটরা সরকারকে জিম্মি করছেন। সরকার অচল করে ডেমোক্রেটদের দাবি মেনে নেওয়া হবে না বলে জানান তিনি। সরকারকে কংগ্রেসের অর্থায়ন করার সময়সীমা প্রায় শেষ হয়ে আসছে। দুই দলের আইন প্রণেতারা কোনো সমঝোতায় না পৌঁছাতে পারলে মঙ্গলবার মধ্যরাতের পর সরকার অর্থশূন্য হয়ে পড়বে। তারপরও সমঝোতার কোনো লক্ষণই নেই। সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সরকারের অচলাবস্থা সৃষ্টির ঝুঁকিতে পড়ার জন্য বরাবরের মতোই ডেমোক্রেটদের দোষারোপ করলেন রিপাবলিকানরা। স্পিকার মাইক জনসন এবং সেনেট মেজরিটি লিডার জন থুনকে সঙ্গে নিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের বলেন, ডেমোক্রেটদের দাবি অযৌক্তিক। দেশের স্বাস্থ্যসেবা খাত ভেঙে পড়েছে তা স্বীকার করে তিনি বলেন, স্বাস্থ্যনীতি ঠিক করার বিষয়ে তারাও আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু তা করতে হবে সরকারকে সচল রেখে। স্পিকার জনসন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। ডেমোক্রেটদের বৈঠকে ডেকে তা তারা প্রমাণ করেছেন। তিনি দাবি করেন, হাউস রিপাবলিকানরা কোনো বেঠিক কাজ করেনি, তাদের প্রস্তাবিত বিলে কোনো দলীয় পছন্দ নেই। বলেন, ডেমোক্রেটদের অযৌক্তিক দাবি মানবেন না তারা। সেনেট মেজরিটি লিডার জন থুনও দাবি করেন, তাদের প্রস্তাবিত মাত্র 24 পৃষ্ঠার স্বল্পমেয়াদী অর্থায়ন বিলটি খুবই পরিচ্ছন্ন। বাইডেন প্রশাসনের আমলে 13 বার শাটডাউন এড়াতে রিপাবলিকানদের ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেন তিনি। ডেমোক্রেটদের তাদের অবস্থান থেকে সরে আসারও আহ্বান জানান জনথন। স্বাস্থ্যসেবা এবং বাজেট পরিবর্তনের বিষয়ে এখনও দুই দলের মধ্যে বড় মতবিরোধ রয়েছে বলে জানিয়েছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান নেতাদের সাথে বৈঠকের পর এমন কথা জানান তিনি। বৈঠকটি ইতিবাচক হয়েছে দাবি করে শুমার বলেন, ডেমোক্রেটদের প্রস্তাবগুলো প্রেসিডেন্টের কাছে উপস্থাপন করা হয়েছে এবং অচল অবস্থা এড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত তার উপরই নির্ভর করছে। হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ বলেন, রিপাবলিকানদের সাথে খোলামেলা আলোচনা হলেও এখনো বিরোধ স্পষ্ট। সরকারি অচল অবস্থা এড়াতে একটি ব্যয় বিল নিয়ে এখনও দ্বিধাবিভক্ত ডেমোক্রেটরা। সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকান নেতাদের সাথে দীর্ঘ বৈঠকের পরও আশানুরূপ সমাধানে পৌঁছতে পারেননি ডেমোক্রেট নেতারা। বৈঠক শেষে সেনেট মাইনরিটি লিডার চাক শুমার বলেন, নাগরিকদের স্বাস্থ্যসেবাকে ক্ষতিগ্রস্ত করবে এমন কোনো বিল সমর্থন করবেন না তারা। We have very large differences on health care and on their ability to undo whatever budget we agree to through rescissions and through impoundment. তবে বৈঠকটি ইতিবাচক হয়েছে জানিয়ে শুমার বলেন, প্রথমবারের মতো ডেমোক্রেটদের সাথে এভাবে খোলামেলা আলোচনা করলেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং দ্বিদলীয় বিল প্রণয়নের প্রয়োজনীয়তাও গুরুত্ব সহকারে শুনেছেন তিনি। I think for the first time the president heard our objections and heard why we needed a bipartisan bill. শুমার বলেন, তাদের প্রস্তাবগুলো প্রেসিডেন্টের কাছে তুলে ধরা হয়েছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তার উপরই নির্ভর করছে। And so it's up to the Republicans whether they want to shut down or not. We've made to the president some proposals. Our Republican leaders will have to talk to him about them, but ultimately he's the decision maker. বৈঠক শেষে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজও বলেন, খোলামেলা আলোচনা হলেও তাদের মধ্যে মতবিরোধ এখনো স্পষ্ট। It was a frank and direct discussion with the President of the United States and Republican leaders, but significant and meaningful differences remain. তিনি জোর দিয়ে বলেন, নাগরিকদের স্বাস্থ্যসেবা খাতে কাটছাট সংক্রান্ত বিলে কোনো ছাড় দেবেন না ডেমোক্রেটরা। Are fighting to protect the health care of the American people. And we are not going to support a partisan Republican spending bill that continues to gut the health care of everyday Americans. পরবর্তীতে আবারও একটি সম্ভাব্য আপোষ নিয়ে হোয়াইট হাউসে তারা বসবেন কিনা এমন প্রশ্নের জবাবে ডেমোক্রেটিক সেনেটর পিটার ওয়েলচ আশঙ্কা করেন, আগের যে কোনো চুক্তিকে পরে বাতিল করে দিতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। Well, we've done that in the past. Things got nowhere. I mean, there's two things here. Number one, there really weren't negotiations. I mean, we had this 11th hour meeting today. The earlier one was একই সাথে তাদের সাথে রিপাবলিকানদের কথা বলতে মানা করেও প্রেসিডেন্ট ঠিক কাজ করেননি বলে মনে করেন তিনি। ইলিনয় ডেমোক্রেটিক কংগ্রেসম্যান নিকি বাজিনস্কি অভিযোগ করে বলেন, বাজেট নিয়ে ঐকমত্যে পৌঁছানোর জন্য 6 মাস সময় থাকা সত্ত্বেও তা করতে ব্যর্থ হয়েছে রিপাবলিকানরা। তবে সরকার অচল অবস্থায় গেলে সাধারণ মানুষ দুর্ভোগে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেন সেনেটর জন ফেটারম্যান। You're running the risk of plunging our nation into chaos. For me, voting to keep our government open is the right thing.
Now, I'm not saying it's caving if they shut it down, but I do think you have significant risks. ভোটাভুটি সরকার চালু রাখার সঠিক উপায় হতে পারে জানিয়ে দ্রুত একটি সমাধানে পৌঁছানোর আহ্বান জানান এই সেনেট ডেমোক্র্যাট। পোর্টল্যান্ড শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন ওরেগনের স্টেট অ্যাটর্নি জেনারেল ড্যান রেফিল্ড। সোমবার MSNBC-কে দেয়া এক সাক্ষাৎকারে রেফিল্ড জানান, এই পদক্ষেপকে স্থগিত করতে জরুরি ভিত্তিতে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারির আদেশ চেয়েছেন তারা। তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্ট তার এখতিয়ারের বাইরে উদ্যোগ নিয়েছেন এবং সামরিক বাহিনী ব্যবহার করে বিপজ্জনক নজির স্থাপন করছেন। পোর্টল্যান্ড শহরে প্রায় 200 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের সিদ্ধান্ত ঘিরে এবারে ট্রাম্প প্রশাসনের সাথে বিবাদে জড়িয়েছে ডেমোক্রেট শাসিত স্টেট ওরেগন। পোর্টল্যান্ডকে যুদ্ধ বিধ্বস্ত শহর হিসেবে উল্লেখ করে প্রয়োজনে সামরিক বাহিনীকে পূর্ণ শক্তি ব্যবহারের অনুমোদন দেন ট্রাম্প। তবে শহরে কোনো বিদ্রোহ বা জননিরাপত্তার ঘাটতি নেই দাবি করে এই সেনা মোতায়েনকে বেআইনি আখ্যা দেন ওরেগনের গভর্নর টিনা কোটেক। গভর্নর বলেন, তিনি সরাসরি প্রেসিডেন্টের সাথে কথা বলে সামরিক হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছিলেন। এরপরও রাজনৈতিক ক্ষমতা প্রদর্শন বা ক্ষমতার অপব্যবহার করে এই নির্দেশ দিয়েছেন ট্রাম্প। কোটেক অভিযোগ করেন, এই পদক্ষেপ জনগণের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি করছে। এরই মধ্যে প্রশাসনের এই পদক্ষেপ আটকাতে আদালতে মামলা করেছেন স্টেট অ্যাটর্নি জেনারেল ড্যান রেফিল্ড। সোমবার এই সেনা মোতায়েন বন্ধের জন্য আদালতের জরুরি আদেশ চেয়েছেন তিনি। গভর্নর ও স্টেট অ্যাটর্নি জেনারেল দুজনেই দাবি করেন, ফেডারেল সামরিক বাহিনীর পাশাপাশি এটি স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার স্বাভাবিক কাজে বাধা দিচ্ছে এবং জনগণের করের অর্থ অপচয় করছে। তারা মনে করেন, ট্রাম্প মাঠ পর্যায়ের কর্তৃপক্ষের সাথে কথা না বলে পুরনো বা ভুল তথ্যের উপর ভিত্তি করে এসব সিদ্ধান্ত নিচ্ছেন। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে আসে শত শত মানুষ। পোর্টল্যান্ডের মেয়র কিথ উইলসন প্রতিবাদকারীদের সাথে যোগ দিয়ে বলেন, শহরের পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে আছে এবং স্থানীয় পুলিশ বাহিনী নিজেই পরিস্থিতি সামাল দিতে সক্ষম। ট্রাম্পের এই পদক্ষেপকে রাজনৈতিক চালবাজি বলে অভিহিত করেন সাবেক আর্মি জেনারেল ব্যারি ম্যাকাফ্রি। দেশের সংবিধান অনুযায়ী সামরিক বাহিনী লোকজনকে গ্রেফতার বা বিচার করতে পারে না, কথাটি আবারও মনে করিয়ে দেন তিনি। মিশিগানের চার্চে হামলাকারী মর্মন ধর্মীয় বিশ্বাসীদের ঘৃণা করতেন বলে জানিয়েছে FBI। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এই তথ্য জানিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান, হামলাকারী সাবেক মেরিন ছিলেন। এদিকে প্রতিবেশীদের প্রতি আরও বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার। মিশিগানে মর্মন চার্চে বন্দুকধারীদের হামলার ঘটনা খ্রিস্টান ধর্মাবলম্বীদের লক্ষ্য করেই হয়েছে বলে মনে করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান তিনি। লেভিট জানান, FBI প্রধান ক্যাশ প্যাটেলের সাথে কথা বলে জানা গেছে, চার্চে হামলাকারী থমাস জ্যাকব স্যানফোর্ড স্থানীয় ধর্মবিশ্বাসীদের ঘৃণা করতেন। এই ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল কিনা তা জানতে কাজ করছে FBI বলে জানিয়েছেন লেভিট। এ বিষয়ে কোনো নোট পাওয়া যায় কিনা তা খুঁজে বের করতে FBI কাজ করছে বলেও জানান তিনি। চার্চে হামলাকারী জ্যাকব সাবেক মেরিন ছিলেন। তিনি ইরাকে দায়িত্ব পালন করেন। এই ধরনের ঘটনার তদন্ত, আইনের সর্বোচ্চ সীমার মধ্যে বিচার এবং প্রতিরোধে ট্রাম্প প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান লেভিট। এদিকে মর্মন চার্চে হামলার ঘটনায় স্টেটের বাসিন্দাদের আরো বেশি উত্তেজনা প্রশমিত করে আন্তরিকভাবে চলতে আহ্বান জানিয়েছেন মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার। সংবাদ সম্মেলনে একই সঙ্গে কাজ করা যে কোনো মানুষ বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে সতর্ক করেন গভর্নর হুইটমার। এর জন্য সহিংসতা কমাতে মানুষকে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রতিবেশীদের আরো বেশি আন্তরিক, দয়ালু হয়ে স্টেটের নাগরিকদের একতাবদ্ধ হয়ে চলার আহ্বান জানান হুইটমার। Just ask that people lower the temperature of rhetoric. Keep your loved ones close and keep this community close to your hearts. মিশিগানের মর্মন চার্চে বন্দুকধারীদের হামলায় অন্তত 4 জন নিহত ও 8 জন আহত হয়েছে। পাল্টা গুলিতে বন্দুকধারী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কর্মসংস্থান সংক্রান্ত নতুন শর্তের কারণে আগামী কয়েক বছরে দেশের কয়েক মিলিয়ন মানুষ মেডিকেড সুবিধা হারাতে পারেন বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক বেঞ্জামিন সোমার্স NBC নিউজকে বলেন, মেডিকেড সুবিধা পাওয়ার প্রক্রিয়ার আরও জটিল করতেই কর্মসংস্থান বিষয়ক তথ্য দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। নতুন এই শর্তের কারণে মেডিকেড সুবিধা হারানো বেশ কয়েকজন ভুক্তভোগী জানান,
চিকিৎসা খরচ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন তারা। 3 বছর আগে অস্থায়ী নার্স হিসেবে বিভিন্ন হাসপাতালে কাজ করতেন হেদার পেইন। জর্জিয়ার 54 বছর বয়সী এই নারী জানান, একদিন বাড়িতে কাজ করার সময় তিনি মস্তিষ্কে রক্তক্ষরণের শিকার হন। চিকিৎসা খরচ বেড়ে যাওয়ায় কিভাবে পরবর্তী দিনগুলো কাটাবেন তা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে পারিবারিক সঞ্চয় প্রায় শেষ হয়ে গেছে। হেদার পেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পরের বছর জর্জিয়ায় মেডিকেড সুবিধা নিতে চাকরির তথ্য দেওয়ার নতুন নিয়ম চালু করা হয়। পেইন জানান, তিনি মেডিকেডের জন্য আবেদন করেছিলেন, কিন্তু কর্মকর্তারা তাকে বলেন চাকরি না থাকায় এ সুবিধা পাবেন না তিনি। দেশের অন্যান্য স্টেটের মতোই মেডিকেড সুবিধা পাওয়ার জন্য কয়েকটি নতুন শর্ত আরোপ করে জর্জিয়া। মেডিকেডের সুবিধা পেতে আবেদনকারীদের 80 ঘন্টা কাজের রেকর্ড দেখাতে হয়। এমন বেশ কিছু শর্ত পূরণ করতে পারেনি হেদার। হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক বেঞ্জামিন সোমার্স এনবিসি নিউজকে বলেন, মেডিকেড সুবিধাকে জটিল করতেই কর্মসংস্থান বিষয়ক তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে, যা উদ্বেগজনক বলেও মনে করেন তিনি। জর্জিয়ার মেডিকেড ওয়েইভার অ্যাপ্লিকেশনের দেয়া তথ্য মতে স্টেটটির 50,000 বাসিন্দা মেডিকেড সুবিধার আওতায় পড়লেও নতুন শর্ত যোগ হওয়ার পর মাত্র 9,000 মানুষ এই সুবিধা নিয়েছেন। স্বাস্থ্য বিশ্লেষকদের আশঙ্কা, কর্মসংস্থানের শর্ত দেওয়ার কারণে দেশের কয়েক মিলিয়ন মানুষ মেডিকেড সুবিধা থেকে বঞ্চিত হবেন। এমন পরিস্থিতিতে আর কখনো সুস্থ জীবনে ফিরতে পারবেন কিনা তা নিয়ে উদ্বেগে পড়েছেন হেদার পেইন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।